পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে অজয় ইউনুস বৈঠক। এলডিসির উত্তরণ মসৃণ করতে ডব্লিউটিওর সমর্থন কামনা। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার মন্তব্য ট্রাম্পের। গাজার করুণ চিত্র তুলে ধরলেন এরদোয়ান। তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না, সাফ জবাব ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির। ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের ভিন্ন সুর, বললেন ন্যাটোর সহায়তায় দখলকৃত ভূখণ্ড ফেরত পেতে পারে কিয়েভ। চলতি বছরে রুশ জ্বালানি কেনার বন্ধের ঘোষণা ইইউর। এবং মিয়ানমারে জাতীয় নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল জান্তা সরকারের। সাগাইং অঞ্চলে অব্যাহত হামলায় নিহত 1, আহত 15। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত, দরিদ্র বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন বৈঠকে যুদ্ধবন্ধ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের বিভিন্ন সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনুস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো-ইওয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনে কাতারের আমির অভিযোগ করে বলেন, হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে দোহায় চালানো ইসরায়েলের হামলা গাজায় যুদ্ধবিরতি আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা মাত্র। একই দিন গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস। এদিকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন।
জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে যখন গাজা যুদ্ধ বন্ধে চলছে তুমুল তর্ক বিতর্ক, তখনও অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি সেনাদের নৃশংসতার বলি হচ্ছেন ফিলিস্তিনিরা। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে দখলদারদের অভিযানে নিহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, জ্বালানি সংকটের কারণে কয়েকদিনের মধ্যেই অবরুদ্ধ এলাকার হাসপাতালগুলোর গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ হয়ে যেতে পারে। এতে রোগীরা নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই দিন জাতিসংঘের ৮০তম অধিবেশনে গাজা যুদ্ধ বন্ধে বরাবরের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শান্তি, মর্যাদা, ন্যায় বিচার, মানবতা, এমনকি পৃথিবীকে সুরক্ষিত করার জন্য সকলের একসঙ্গে কাজ করা সম্ভব বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেয়া হামাসকে পুরস্কৃত করার শামিল। ভাষণে ট্রাম্প গাজার যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে হবে, হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। চলমান সংঘাতকে উস্কে দেওয়ার জন্য এ সভার কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। এতে হামাস সন্ত্রাসীরা তাদের ভয়াবহ নৃশংসতার জন্য বিশাল পুরস্কার পেয়ে যাবে। সাধারণ পরিষদের ফাঁকে মুসলিম নেতাদের সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে সাইডলাইন বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে অংশ নেন কাতার, জর্ডান, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারা। আলোচনাটি সফল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। পাশাপাশি ইসরায়েলও শিগগিরই আলোচনায় যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্ব নেতাদের এই তালিকায় নাম উঠেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোরও। ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার চান তবে তাকে গাজা যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কের অধিবেশনে বক্তব্য দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, চলতি মাসের শুরুর দিকে দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা ছিল গাজায় যুদ্ধবিরতির আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে গাজার ক্ষুধার্ত মানুষের করুণ চিত্র তুলে ধরেন তিনি। এ সময় দখলদার ইসরায়েলের সমালোচনা করে এরদোয়ান বলেন, অবরুদ্ধ উপত্যকায় গত ২৩ মাস ধরে এই বর্বরতা চলছে। ২০২৫ সালে এমন বর্বরতার জন্য যুক্তিসঙ্গত কোনো কারণ আছে কিনা উপস্থিত সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে জানতে চান তুর্কি প্রেসিডেন্ট। গাজা যুদ্ধ মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় উল্লেখ করে অপুষ্টিতে ভোগা আরেকটি শিশুর ছবি সবার সামনে তুলে ধরেন এরদোয়ান। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জটিল সমাধান খুঁজতে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হলো দ্বিরাষ্ট্র সমাধান। তবে প্রশ্ন উঠেছে, এই সমাধান আসলে কি? কেন বারবার আলোচনায় আসে এই নাম? আবার কেনই বা আটকে যায় প্রক্রিয়া? দ্বিরাষ্ট্র সমাধান মানে ইসরায়েল ও ফিলিস্তিন দুটি আলাদা ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। সীমান্ত হিসেবে ধরা হয় ১৯৬৭ সালের যুদ্ধের আগের সীমানা। সে হিসেবে পশ্চিম তীর, গাজা আর পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অংশ। ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে আরব ও ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব আসে। ইহুদিরা গ্রহণ করলেও আরবরা তা প্রত্যাখ্যান করে। এরপর ১৯৪৮ সালে জন্ম হয় ইসরায়েলের। শুরু হয় যুদ্ধ, উচ্ছেদ হয় প্রায় ৭ লাখ ফিলিস্তিনি। এরপর ১৯৯৩ সালে অসলো চুক্তি আবার সামনে আনে দ্বিরাষ্ট্র সমাধানকে। পিএলও প্রথমবার ইসরায়েলকে স্বীকৃতি দেয়, কিন্তু রাবিনের হত্যাকাণ্ড, হামাসের উত্থান আর ২০০০ সালের ক্যাম্প ডেভিড আলোচনা ভেস্তে যাওয়ায় শান্তির সম্ভাবনা দূরে ঠেলে দেয়। বর্তমান বাস্তবতা আরও জটিল। পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা এখন ৭ লাখের বেশি। গাজায় হামাসের নিয়ন্ত্রণ, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সীমিত ক্ষমতা আর ইসরায়েলি রাজনীতির ডানপন্থী মোড়, সব মিলিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। তবুও জাতিসংঘের সাধারণ পরিষদ সহ বহু দেশ মনে করে বিকল্প কিছু না থাকায় দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ। নাদিম মারজান, সময় সংবাদ।
জাতিসংঘের সাধারণ পরিষদে বৈশ্বিক সংস্থাটির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংস্থাটির ৮০তম অধিবেশনে তিনি অভিযোগ করে বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়টি জাতিসংঘের একটি ধাপ্পাবাজি মাত্র। এছাড়া জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর ওপর অভিবাসনের মাধ্যমে এক ধরনের আক্রমণ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন নির্ধারিত ১৫ মিনিটের প্রায় ৪ গুণ বেশি সময় কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘে প্রথম ভাষণে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ার জন্য বৈশ্বিক সংস্থাটিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘকে নিয়ে উপহাস করার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অবৈধ অভিবাসন উৎসাহিত করার অভিযোগ তোলেন ট্রাম্প। বলেন, জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর ওপর অভিবাসনের মাধ্যমে এক ধরনের আক্রমণ চালাচ্ছে, যা দেশগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বৈশ্বিক ওই মঞ্চে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টারও তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেন তিনি। ট্রাম্প আরও বলেন, জাতিসংঘকে যা করতে দেখা যায় তা হলো কেবল কড়া ভাষায় লেখা চিঠি পাঠানো। এসব ফাঁকা বুলি, আর ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের ভাঙা এসকেলেটর এবং টেলিপ্রম্পটার নিয়েও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, বৈশ্বিক সংস্থাটির কাছে তিনি দুটো জিনিস পেয়েছেন, একটি ভাঙা এসকেলেটর এবং একটি খারাপ টেলিপ্রম্পটার। এখানেই শেষ নয়, ট্রাম্প তার ভাষণে 7টি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছেন বলেও দাবি করেন। তবে দুটি বড় সংঘাতের সমাধানে কোনো সাফল্য পাননি বলে স্বীকার করেন তিনি। এই দুই সংঘাত হলো রাশিয়ার ইউক্রেনে আক্রমণ এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের অভিযানের পর শুরু হওয়া ইসরায়েলের গাজা যুদ্ধ। এদিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় ইউরোপীয় মিত্রদের পাশাপাশি চীন ও ভারতকে নিয়ে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও রাশিয়ার বিরুদ্ধে তাকে তুলনামূলক নরম সুরে কথা বলতে দেখা গেছে, তবুও দেশটির বিরুদ্ধে অনির্ধারিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদ মানেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্যস্ত কূটনীতি, কড়া নিরাপত্তা আর স্থবির ট্রাফিক। এবার সেই চিত্রে ধরা পড়ল এক ভিন্ন রং। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে রাস্তায় থামালেন পুলিশ, কারণ তখন পার হচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর। হালকা হাসি আর কৌতুকের ছোঁয়ায় মুহূর্তটি রাজনীতির চাপা পরিবেশেও এনে দেয় কূটনীতির মজাদার দিক। Guess what? I'm waiting in the street because everything is frozen for you. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন মানেই নিউ ইয়র্কে এক ভিন্ন আমেজ। বিশ্বের শীর্ষ নেতাদের আসা যাওয়া, ব্যস্ত কূটনৈতিক আলোচনার ভিড়, সর্বোচ্চ নিরাপত্তার কারণে রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়ে। শহর জুড়ে তখন সাধারণ মানুষের পাশাপাশি যানজটে আটকে যান রাষ্ট্রপ্রধানরাও। এবার সেই অভিজ্ঞতা হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। এক পুলিশ কর্মকর্তা তাকে ফুটপাতে দাঁড় করিয়ে রাখলেন, কারণ চলতি পথে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। ঘটনাটি যেভাবে ক্যামেরায় ধরা পড়লো তাতে রাজনীতির চাপা টানাপোড়েনের ভেতর এক টুকরো হালকা হাসির খোরাক জাগলো। স্থানীয় সময় সোমবার ম্যাক্রো যখন ফরাসি প্রতিনিধি দল নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন, তখন তাকে থামিয়ে দেন এক পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা তাকে বলেন তিনি দুঃখিত, এই মুহূর্তে সব থমকে আছে একটি গাড়ি বহরের জন্য। এ সময় ম্যাক্রো হাসতে হাসতে পুলিশ কর্মকর্তাকে বলেন তিনি যদি গাড়ির বহরটা না দেখে থাকেন তাহলে তাকে রাস্তা পার হতে দিতে। এই রসিকতার মধ্যেই লুকিয়ে ছিল কূটনীতিকের সহজাত কৌশল, সংকটের মধ্যেও কৌতুক দিয়ে পরিবেশ হালকা করার চেষ্টা। রাস্তা পার হতে না পেরে ফুটপাতে আরও এক ধাপ এগিয়ে ম্যাক্রো ফোন করলেন ট্রাম্পকে। ফোন ধরতেই মার্কিন প্রেসিডেন্টকে তিনি বলেন তার জন্য সবকিছু বন্ধ হয়ে রয়েছে। এ সময় দুই নেতার মধ্যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ আলাপ হয়। আলোচনায় স্থান পায় গাজার মতো গুরুত্বপূর্ণ ইস্যুও। বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ অধিবেশনের মতো মঞ্চে সাধারণত শোনা যায় কঠিন কূটনৈতিক ভাষণ, কড়া সমালোচনা, কিন্তু এই ছোট্ট ঘটনাটি দেখালো আন্তর্জাতিক রাজনীতির পেছনেও রয়েছে মানবিক রসিকতা। ট্রাফিকের ভোগান্তি কিংবা নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ হওয়া, এসব যন্ত্রণা কেবল সাধারণ মানুষের নয়, রাষ্ট্রপ্রধানদেরও। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়া হবে না বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
3 মাস আগে দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এর মধ্যে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। পাশাপাশি পারমাণবিক সমঝোতা নিয়ে অচলাবস্থার জন্য পশ্চিমা শক্তিকেই দায়ী করছে তেহরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু নিয়ে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারেজিনি অভিযোগ করে বলেন, কূটনীতির সব পথে চেষ্টা করেও পশ্চিমাদের অতিরিক্ত দাবির কারণে সমাধান সম্ভব হয়নি। ফ্রান্স পরমাণু সংস্থার মাধ্যমে বার্তা দিয়েছিল বিশেষ বন্দোবস্তে ইরান রাজি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তেহরান সেই চুক্তিতে স্বাক্ষরও করেছে, তবে পশ্চিমা শক্তি সে প্রতিশ্রুতি রাখেনি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া ওয়াশিংটনের দাবি ছিল ক্ষেপণাস্ত্রের পাল্লা 500 কিলোমিটারের নিচে নামাতে হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লারিজানি বলেন, এমন শর্ত ইরানি জনগণের মর্যাদার প্রতি সরাসরি অবমাননা। একই দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো চাপের কাছে মাথা নত করবে না ইরান। মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বললে তেহরানের কোনো লাভ নেই, বরং ক্ষতিই রয়েছে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই। এটি সম্পূর্ণরূপে একটি ডেড এন্ড। খামেনি আরো বলেন, ইরান চাইলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম, তবে পারমাণবিক অস্ত্র কোনোভাবেই এজেন্ডায় নেই। হামলার মাধ্যমেও এখাতে গবেষণা থেমে নেই, কারণ এটি এখন সম্পূর্ণ দেশীয় জ্ঞানভিত্তিক প্রযুক্তি বলে উল্লেখ করেন তিনি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়া যাবে না। এ সময় তিনি দাবি করে বলেন, দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। 3 মাস আগে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে 7টি মার্কিন B-2 বোমারু বিমান ইরানের একটি প্রধান পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করে। এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। আমার অবস্থান খুবই সহজ। বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদ সমর্থক দেশকে কখনোই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না। বিশ্লেষকরা বলছেন, স্ন্যাপব্যাক হলে ফের সম্পদ জব্দ, অস্ত্র চুক্তি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে ইরান। এতে চাপ পড়বে দেশটির অর্থনীতিতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ন্যাটো ও ইউরোপের সহায়তায় ইউক্রেন চাইলেই দখলকৃত ভূখণ্ড ফেরত পেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অর্থনৈতিক অবস্থার সমালোচনা করে তিনি বলেন, ইউক্রেনের জন্য এটাই আঘাত হানার উপযুক্ত সময়। এছাড়াও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির হুঁশিয়ারি দেন ট্রাম্প। রাশিয়াকে গঠনমূলক আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইউক্রেনের অন্য মিত্র দেশগুলো। এর মধ্যে ইউক্রেন জুড়ে অব্যাহত রয়েছে রুশ হামলায়। যুদ্ধবন্ধ নিয়ে বিস্তর আলোচনা চললেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের ওডেসায় রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় হোটেল ও সরকারি ভবন সহ বেশ কিছু স্থাপনা। একই দিন খার্কিভ, দোনেৎস্ক ও খেরসন সহ একাধিক স্থানে ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। নতুন একটি বসতি দখলেরও দাবি জানায় তারা। তবে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইউক্রেনও। এদিন রুশ সেনাদের প্রতিহত করে দোনেৎস্কের প্রায় 1.3 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখলের দাবি করেছে কিয়েভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়ও শোনা যাচ্ছে ভিন্ন সুর। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। রাশিয়ার নাজুক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। এরপর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ মুহূর্তে ইউক্রেন চাইলেই ন্যাটো এবং ইউরোপের সহায়তায় তাদের খোয়ানো ভূখণ্ড ফেরত নিতে পারে। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পের এই আচমকা মত বদলকে বড় পরিবর্তন আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া জাতিসংঘ অধিবেশনেও রাশিয়ার উপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্টকে সমর্থন জানিয়ে বলেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে রাশিয়াকে এর চড়া মূল্য দিতে হবে। ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নও এই সময় রাশিয়াকে যুদ্ধ বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানায়। এবছরের মধ্যেই ইউরোপ রাশিয়ার তেল কেনা বন্ধ করবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আর্সুলা ভন ডার লিয়েন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
মিয়ানমারে জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য নিবন্ধন শর্ত শিথিল করেছে জান্তা সরকার। এবার অর্ধেক নয় বরং মাত্র 1/4 আসনে প্রার্থী দিলেই দলগুলো নিবন্ধনে টিকে থাকতে পারবে বলে জানিয়েছে তারা। এদিকে দেশটির সাগাইন অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। এতে 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এ অবস্থায় জান্তা বাহিনীর বিরুদ্ধে বৈশ্বিক অস্ত্র ও জ্বালানি নিষেধাজ্ঞার দাবি তুলেছে বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক। প্রায় প্রতিদিনই নিয়ম করে মিয়ানমারের সাগাইং অঞ্চলে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। চলতি সপ্তাহে অঞ্চলটির কানবালু উপশহরের কিয়সু গ্রামে 2টি বোমা নিক্ষেপ করে তারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। বোমা দুটি সরাসরি আঘাত করে গ্রামটির স্কুল ও মঠে, যেখানে আশ্রয় নিয়েছিলেন বহু বাস্তুচ্যুত পরিবার। বাসিন্দারা জানান হামলার সময় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না, তবুও সামরিক বাহিনী নির্বিচারে বোমা বর্ষণ করে। এর জেরে মিয়ানমারের জান্তা সেনাদের বিরুদ্ধে বৈশ্বিক অস্ত্র ও জ্বালানি নিষেধাজ্ঞার দাবি তুলেছে বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক। চলতি মাসে প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠনটি জানায় জান্তা সেনারা স্কুল, মঠ ও বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে বোমা বর্ষণ করছে। এ অবস্থায় বিমানের জ্বালানি সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। এত কিছুর পরও নির্বাচন থেকে কোনোভাবেই পিছু হচ্ছে না সামরিক জান্তা। এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য নিবন্ধন শর্ত শিথিল করেছে তারা। চলতি সপ্তাহে জান্তা বাহিনী জানায় সংশোধিত রাজনৈতিক দল নিবন্ধন আইনে এখন থেকে জাতীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে অন্তত 1/4 আসনে অংশ নিতে হবে। আগে শর্ত ছিল দেশের অর্ধেকের বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। H1B ভিসায় ট্রাম্পের ফি বাড়ানোর সুযোগ দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে দক্ষ কর্মী নিতে আগ্রহী বেইজিং। নতুন কে ভিসা চালুর ঘোষণা। সিরিয়ায় আসাদ সরকার পরবর্তী নতুন পার্লামেন্ট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 5 অক্টোবর বিশেষ নির্বাচক মণ্ডলীর মাধ্যমে 2/3 সদস্য নির্বাচিত হবেন, আর বাকি সদস্যদের নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবে এই প্রক্রিয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক পার্লামেন্ট গঠন নাকি কেবল ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 1 যুগেরও বেশি সময় পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় হতে চলেছে নতুন পার্লামেন্ট গঠনের প্রক্রিয়া। দামেস্কে শপথ নিয়েছেন আঞ্চলিক উপকমিটির সদস্যরা। তারাই বেছে নিয়েছেন নির্বাচক মণ্ডলী। আগামী মাসে 210 আসনের মধ্যে 140 আসনের সদস্য নির্বাচন করা হবে। বাকি 70 আসনে সরাসরি নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার নতুন নির্বাচন কমিশনের মুখপাত্র জানান, সাধারণ জনগণের সরাসরি ভোট দেওয়ার সুযোগ থাকবে না। কেবল নির্বাচক মণ্ডলীর সদস্যরাই প্রার্থী হতে পারবেন এবং ভোট দিতে পারবেন। তবে রাক্কা, হাসাকা ও সুইদার প্রদেশে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে। ভোট গ্রহণ সীমিত থাকবে। শুধু কমিটির সদস্যরাই সংসদ সদস্য পদে প্রার্থী হতে ও ভোট দিতে পারবেন। সাধারণ নাগরিকদের সরাসরি ভোটের সুযোগ থাকবে না। প্রেসিডেন্ট শারা বলছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নথিপত্র হারানো এবং বিপুল জনগোষ্ঠীর বাস্তুচ্যুতির কারণে সরাসরি নির্বাচন সম্ভব নয়। তবে এই পার্লামেন্টকে তিনি দেখছেন কেবল অস্থায়ী বা ট্রানজিশনাল ধাপ হিসেবে। তবে একে আন্তর্জাতিক মানদণ্ডহীন নিয়োগ প্রক্রিয়া হিসেবে আখ্যা দিয়েছেন কুর্দি নেতারা। তাদের অভিযোগ, জনগণের ভোটাধিকার ছাড়া এই নতুন পার্লামেন্টও কর্তৃত্ববাদকে দীর্ঘস্থায়ী করবে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সীমিত রাখলেও ক্ষমতা কেন্দ্রীভূত হয়, যা ভবিষ্যতে নতুন করে অস্থিরতার জন্ম দিতে পারে। অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার প্রতিশ্রুতি রক্ষা না হলে নতুন প্রশাসনও আগের শাসনের মতো কর্তৃত্ববাদী পথে হাঁটবে বলে মনে করছেন তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। শোনা ঘুরতেই জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের। সাম্প্রতিক সময়ে জার্মানির গণমাধ্যম, সরকারি ও বেসরকারি নানা জরিপ বলছে, অভিবাসন নীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক রাজনীতি ও দেশটির সাধারণ মানুষের জীবন ধারণের মান নিচে নেমে যাওয়ায় জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট।
চলতি বছরের মার্চে পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের পর জার্মানির 10ম চ্যান্সেলর হিসেবে শপথ নেন ক্ষমতাসীন রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU এর প্রধান ফ্রিডরিশ মের্জ। আরেক শরিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD কে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করেন তিনি। এরপর থেকে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া, দেশ জুড়ে বেকারত্ব বৃদ্ধি ও অভিবাসন সংকট সহ নানা বিষয়ে সামাল দিতে দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিতে না পারায় ধীরে ধীরে জনপ্রিয়তায় ধস নামতে শুরু করে জার্মান চ্যান্সেলরের। গত কয়েক সপ্তাহে দেশটির বেশ কয়েকটি জরিপ বলছে শতকরা 2/3 জনগণ অর্থাৎ 67% সাধারণ মানুষ ফ্রিডরিশ মের্জের উপর আস্থা হারিয়েছেন। জনগণের যে চাওয়া পাওয়া ছিল তার থেকে সেটা উনি পরিপূর্ণ করতে পারছেন না। জবের অপরচুনিটি ক্রিয়েট করা, বিজনেস মার্কেট ভালো ভালো সৃষ্টি করা, এসব এক্সপেকটেশন উনি মিট করতে পারছেন না। এই জন্য ওনার জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পেয়েছে। জার্মান বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ বর্তমানে যে প্রধান বিরোধী দল AfD তাদের সাথে মিলে যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেটা সাধারণ জার্মান নাগরিক অধিকাংশই তাতে সন্তুষ্ট না। জার্মান নাগরিকদের ট্যাক্সের টাকায় দেশের জীবনমান উন্নয়নের পরিবর্তে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সহায়তা, অবৈধ ও অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থতার দায় চ্যান্সেলর মের্জ কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করছে দেশটির প্রধান বিরোধী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলছেন চ্যান্সেলরের রাজনৈতিক ব্যর্থতাকে পুঁজি করে উদারপন্থী জার্মান সমাজে কঠোর ডানপন্থাকে উস্কে দিতে পারে। এতে লাভবান হবে জনপ্রিয়তা পাওয়া ডানপন্থী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের মতো দলগুলো। এতে আরো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যর্থ হওয়া, শিল্প এবং অর্থনীতি খাতে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে না পারার পাশাপাশি যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং একই সাথে জনগণের চাওয়া পূরণে ব্যর্থ হওয়ায় চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম বড় কারণ বলে মনে করছেন এদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। It's all about stainless style. ভিসা ইস্যুতে আবারও মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র চীন। এককালীন $1 লাখ ফির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে বিশ্বের দক্ষ কর্মীর জন্য নতুন ভিসা চালুর ঘোষণা দিয়েছে চীন। ভিসাধারীরা চীনের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি খাতে কাজ করার পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়িক কাজে অংশ নিতে পারবেন। পরিস্থিতির সুযোগ নিয়ে যুক্তরাজ্যেও ভিসা ফি সম্পূর্ণ তুলে নেয়ার কথা বিবেচনা করছে। কিছুদিন আগে শুল্ক ইস্যু নিয়ে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুরু হয় বাণিজ্য যুদ্ধ। যদিও পরবর্তীতে কিছুটা সমঝোতা হয় দুই পক্ষের মধ্যে, তবে এবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতায় জড়ালো দুই দেশ। ঘটনার সূত্রপাত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন H-1B ভিসার জন্য $1 লাখ ফি চালুর ঘোষণা দেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে দেশটিতে অভিবাসন প্রত্যাশী হাজারো তরুণ পেশাজীবীর মধ্যে। আর ঠিক সেই মুহূর্তে নতুন ভিসা ঘোষণা করেছে চীন, যা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন চালু হওয়া ভিসাধারীরা চীনের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি খাতে কাজের পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়িক কার্যক্রমেও যুক্ত হতে পারবেন। এই ভিসার আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ করা হয়েছে এবং এর জন্য কোনো দেশীয় প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র প্রয়োজন হবে না। চীন জানিয়েছে তারা মনে করে দেশের উন্নয়নে বৈশ্বিক প্রতিভার অংশগ্রহণ অপরিহার্য, তাই এই উদ্যোগ আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে। 2035 সালের মধ্যে বৈশ্বিক প্রযুক্তি শক্তিতে শীর্ষে আসার পরিকল্পনার অংশ হিসেবে চীনের এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন H-1B ভিসার নীতির সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ভারতে। বহু বছর ধরে $283 বিলিয়ন দেশটির আইটি খাত এই ভিসার উপর নির্ভরশীল। ট্রাম্পের শুল্ক নীতিকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। এর মধ্যে চীনের ভিসার এই সিদ্ধান্ত নয়াদিল্লি বেইজিং এর ভূরাজনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিশ্বের সেরা বিজ্ঞানী, গবেষক ও আধুনিক প্রযুক্তি বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে ভিসা ফি পুরোপুরি তুলে দেওয়ার পরিকল্পনা করছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
দেশের শিল্প ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের হাতিয়ার হতে পারে অ্যাডিটিভ প্রযুক্তি। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বা 3D প্রিন্টিং এর মাধ্যমে উপাদান কম অপচয় করে খরচ ও সময় বাঁচিয়ে জটিল সব যন্ত্রাংশ তৈরি করা সম্ভব। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম এই প্রযুক্তি পারমাণবিক খাতে ব্যবহার করে এর কার্যকারিতা প্রমাণ করেছে উল্লেখ করে বাংলাদেশেরও এর ব্যবহার নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। রাশিয়ার মস্কো থেকে ওমর ইনানের রিপোর্ট। অ্যাডিটিভ প্রযুক্তি ব্যবহার করে বানানো 3D প্রিন্টিংয়ের সবচেয়ে বড় সুবিধা খরচ, সময় ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। জটিল এবং কাস্টমাইজড যন্ত্রাংশ তৈরিতে প্রচলিত পদ্ধতির তুলনায় অ্যাডিটিভ প্রযুক্তিতে কম খরচ হয়, কারণ এতে উপাদানের অপচয় কম হয় এবং সরঞ্জাম তৈরির জন্য আলাদা খরচের প্রয়োজন হয় না, যার সুফল পাওয়ার দাবি করেছে রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। অ্যাডিটিভ প্রযুক্তিতে ডিজাইন থেকে সরাসরি এবং দ্রুত প্রোটোটাইপ বা চূড়ান্ত পণ্য তৈরি করা যায়, যা উৎপাদনের সময় কমিয়ে আনে। পারমাণবিক শক্তি খাতে এই প্রযুক্তি উচ্চ মানসম্পন্ন, নির্ভরযোগ্য এবং জটিল যন্ত্রাংশ দ্রুত সরবরাহ করতে পারে বলে জানান রোসাটমের প্রকৌশলীরা। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে নির্দিষ্ট ইমপ্ল্যান্ট এবং সার্জিক্যাল গাইডস তৈরি করে অপারেশনের সফলতা ও নিরাপত্তার হার অনেক বাড়ানো সম্ভব বলেও জানান তারা। এই প্রিন্টার ব্যবহার করে এভিয়েশন ও মহাকাশ খাতের বিভিন্ন যন্ত্রাংশের পাশাপাশি পারমাণবিক ও সাধারণ শিল্পতে বিভিন্ন যন্ত্র বানানো হয়। রোসাটম যা সফলতার সঙ্গে করে যাচ্ছে। পারমাণবিক শক্তি খাতে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি, মেরামত ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান রুশ অ্যাডিটিভ প্রযুক্তি সংশ্লিষ্টরা। নির্দিষ্ট যন্ত্রাংশ দ্রুত উৎপাদন করে রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত সময় কমিয়ে আনার পাশাপাশি বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানির উপর নির্ভরতা কমানো সম্ভব। এছাড়া রোসাটমের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য এই প্রযুক্তির প্রশিক্ষণের সুযোগ তৈরি হতে পারে বলে আশা রাশিয়ার অ্যাডিটিভ প্রযুক্তি সংশ্লিষ্টদের। অ্যাডিটিভ প্রযুক্তির মূল উপাদান স্টেইনলেস স্টিল, টাইটেনিয়াম মিশ্র ধাতু, নিকেল ভিত্তিক সুপার অ্যালয় ও অ্যালুমিনিয়াম মিশ্র ধাতু, যা বাংলাদেশের শিল্প খাতের ব্যাপক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বিদ্যুৎ খাতে টারবাইন ব্লেড, পাম্পের যন্ত্রাংশের মতো অন্যান্য সরঞ্জামাদি তৈরিতে ব্যবহার করা সম্ভব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের স্বাস্থ্য খাতের জন্য অ্যাডিটিভ প্রযুক্তি অত্যন্ত প্রাসঙ্গিক। এটি বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ আরও বাড়ানোর পাশাপাশি চিকিৎসা খরচও কমিয়ে আনতে ভূমিকা রাখবে বলে জানান রোসাটমের কর্মকর্তারা। অ্যাডিটিভ টেকনোলজি ব্যবহার করে মস্কো অবস্থিত এই কারখানা থেকে প্রতিনিয়ত ছোট, মাঝারি, বড় সব ইকুইপমেন্ট বানাচ্ছে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম, এবং তারা চেষ্টা করছে বাংলাদেশের সঙ্গেও এই বিষয়ে আলোচনা এগোনো যায় কিনা। মস্কো থেকে ওমর ইনান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিয়ে চীনা কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে চলতি সপ্তাহে চুক্তি করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে এর ফলে অ্যাপটির যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার নিয়ন্ত্রণ যাবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে, আর নিরাপত্তা তদারকির দায়িত্ব নেবে ওরাকল। চীনা নিয়ন্ত্রণ থেকে ডেটার সুরক্ষা এবং মার্কিন অর্থনীতিতে প্রবৃদ্ধি এই চুক্তির মূল লক্ষ্য, যদিও চুক্তি নিয়ে এখনও কিছু জানায়নি বেইজিং। জল্পনা কল্পনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে চীনা কোম্পানি বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান এই সপ্তাহে টিকটক বিষয়ক চুক্তি স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প, তবে লেনদেনের সঠিক মূল্য বা সংশ্লিষ্ট সব পক্ষের নাম প্রকাশ করা হয়নি। চুক্তির পর টিকটকের মালিকানা কাঠামোতে মার্কিন বিনিয়োগকারীরাই প্রাধান্য পাবেন বলে জানানো হয়েছে। চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওরাকল থাকবে টিকটকের বিশ্বস্ত নিরাপত্তা সরবরাহকারী। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে থাকা সার্ভারে ব্যবহারকারীদের সব তথ্য সংরক্ষণ করবে এবং স্বতন্ত্রভাবে ডেটা সুরক্ষা তদারকি করবে। প্রেস সেক্রেটারি লেভিট জোর দিয়ে বলেন, মার্কিন ব্যবহারকারীর তথ্যের ওপর চীনের কোনো প্রবেশাধিকার থাকবে না। এছাড়া চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রের ভেতরেই টিকটকের অ্যালগোরিদম নতুনভাবে প্রশিক্ষিত ও পরিচালিত হবে। তবে প্ল্যাটফর্মটি বৈশ্বিকভাবে আন্তঃসংযুক্ত থাকবে, ফলে মার্কিন ব্যবহারকারীরা অন্যান্য দেশের কন্টেন্ট দেখতে পারবেন এবং একইভাবে অন্যান্যরাও যুক্তরাষ্ট্রের কন্টেন্ট পাবেন। হোয়াইট হাউস অনুমান করছে টিকটক ঘিরে আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে $178 বিলিয়ন ব্যবসা হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে কারাগারে দাঙ্গায় অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 14 জন। স্থানীয় সময় সোমবার মাচালা শহরে প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের সংঘর্ষ থেকে এই দাঙ্গা শুরু হয়। পুলিশ প্রধান জানিয়েছেন, সংঘর্ষের সময় বন্দীরা এক প্রহরীকে হত্যা করে এবং কয়েকজন কর্মকর্তাকে জিম্মি করে। কিছু বন্দী পালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এ সময় 13 জনকে পুনরায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, লস লোবস ও শাওবক্স নামে দুটি অপরাধী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব থেকেই এই সহিংসতা শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের দাঙ্গা ইকুয়েডরের কারাগারে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক মালদ্বীপ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের 2024 সালের তথ্য অনুযায়ী 11 কোটি 20 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা 2023 সালের তুলনায় মালদ্বীপের মোট বহির্বিশ্ব রেমিটেন্স লেনদেনের 72% বেশি। রেমিটেন্স যোদ্ধাদের স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি মালদ্বীপ। দেশটিতে লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস। নানা প্রতিবন্ধকতার মধ্যেও বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তারা। মালদ্বীপ থেকে রেমিটেন্স পাঠানোর শীর্ষ 5টি দেশের মধ্যে রেকর্ড গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের এক তথ্যে বলা হয়, 2024 সালে মালদ্বীপে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসীদের পাঠানো তহবিল ছিল 14 কোটি 40 লাখ মার্কিন ডলার, যা 2023 সালের তুলনায় 121% বেশি। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন 11 কোটি 20 লাখ মার্কিন ডলার। দেশের অর্থনীতিতে এমন অবদান রাখতে পেরে আনন্দিত প্রবাসীরা। 24 সাল বা 23 সালে আমরা রেমিটেন্স প্রেরক হিসাবে এই দেশে আমরা 1 নম্বর ছিলাম। আমরা চাই এই গতানুগতিক ধারাটাতে আমরা বজায় রাখতে পারি। আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে, যা চলতি বছরেও ঊর্ধ্বমুখী। মালদ্বীপে নতুন কর্মীদের প্রবেশ এবং 2024 সালের পর ব্যাংকিং খাতে প্রবাসীদের আস্থা ফেরার কারণে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশীয় স্থানীয় এক্সচেঞ্জ হাউসগুলো। পরপর 3 বছর বাংলাদেশিরা টোটাল প্রবাসীদের ভিতরে শীর্ষে অবস্থান করছেন রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে, যার জন্য আমরা অনেক গর্বিত। 24-এর আগে লিগ্যাল ভাবে কেউ টাকা চাইতো না, এখন সবাই লিগ্যাল ভাবে এমন ভাবে টাকা চাইতেছে, যেমন 60% এখন লিগ্যাল ভাবে টাকা চাইতেছে। মালদ্বীপে অনেক প্রবাসী আছে বাংলাদেশে, যদি ওনাদের একটা ব্যাংকিং এর ব্যবস্থা করে দেয় তাহলে অন্যান্য দেশের তুলনায় চেয়ে মালদ্বীপ থেকে অনেক রেমিটেন্স যাবে। আগামীতে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে আরো উৎসাহিত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এখানে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ডলার সংকটের কারণে তাদের কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেটি দূর হয়ে যাবে এবং মালদ্বীপ থেকে বাংলাদেশের যে রেমিটেন্সের পরিমাণ সেটি আরও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে স্থানীয় মুদ্রায় রেমিটেন্স পাঠানো গেলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। সময় সংবাদ, মালদ্বীপ। আন্তর্জাতিক সময়। চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের লক্ষ্য নিয়ে 10 জন নতুন নভোচারীর নাম ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 8000-এরও বেশি আবেদনকারীর মধ্যে 10 জনকে বাছাই করা হয়। নতুন এই দলে রয়েছেন 6 জন নারী ও 4 জন পুরুষ। তাদেরকে যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি। মহাকাশ গবেষণা সংস্থা নাসা আরও জানায়, 2 বছরের প্রশিক্ষণ শেষে এই নভোচারীরা মহাকাশ যাত্রার যোগ্য হবেন। 1959 সালের পর প্রথমবারের মতো এবার নারীরা সংখ্যায় পুরুষদের ছাড়িয়ে গেলেন চন্দ্র ও মঙ্গল গ্রহ যাত্রায়। ইরানের খেলনার বাজারে এখন সবচেয়ে আলোচিত নাম লাবুবু ডল। জনপ্রিয় এই পুতুল কিনতে খেলনার দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন দেশটির তরুণরা। ইরানের গণমাধ্যমের হিসাবে আগস্টের শেষ নাগাদ দেশটিতে বিক্রি হয়েছে 10 লাখের বেশি লাবুবু পুতুল। চোখ বড়, দাঁত বের করা অদ্ভুত এই লাবুবু ডল মূলত চীনা কোম্পানি পপমার্টের তৈরি। সাধারণত ব্লাইন্ড বক্স আকারে বাজারে আনা হয়, যেখানে গ্রাহক জানেন না বাক্স খুললে ভিন্ন ভিন্ন ডিজাইনের পুতুল বের হবে। কৌতূহল আর আকর্ষণের সমন্বয়ে ইরানেও তা জনপ্রিয় হয়ে উঠেছে।
ইরানের স্থানীয় গণমাধ্যমের হিসাবে আগস্ট শেষ নাগাদ দেশটিতে বিক্রি হয়েছে 10 লাখের বেশি লাবুবু পুতুল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 72 লাখ মার্কিন ডলার। মুদ্রা সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মাঝেও তরুণ প্রজন্ম ভিন্ন এক আনন্দ খুঁজে পেয়েছে এই খেলনায়। তবে জনপ্রিয়তার ভেতরেও আছে বিতর্ক। ফারহিক তেগান পত্রিকা জানিয়েছে, ইরানে বাজারজাত অনেক লাবুবু আসল নয়, বরং আমদানি করা নকল পণ্য। তবু চাহিদা এতটাই প্রবল যে আসল নকলের হিসাব ছাড়াই পুতুল কেনার হিড়িক পড়েছে। লাবুবু ডলের বৈশ্বিক সাফল্যে বড় ভূমিকা রয়েছে সেলিব্রিটি প্রভাবের। ব্ল্যাকপিঙ্কের লিসা, গায়িকা রিহানা থেকে শুরু করে ডেভিড বেকহামের মতো তারকারা ভক্ত হিসেবে এগিয়ে আসায় এই চাহিদা এখন তুঙ্গে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে অজয় ইউনুস বৈঠক। এলডিসির উত্তরণ মসৃণ করতে ডব্লিউটিওর সমর্থন কামনা। জাতিসংঘের ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি, হামাসের জন্য পুরস্কার। মন্তব্য ট্রাম্পের। গাজার করুণ চিত্র তুলে ধরলেন এরদোয়ান। এবং তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না, সাফ জবাব ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। দোলনা সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।